আমাদের প্রথম প্রশ্নটা আলোচনা শুরু করে দিই। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে একটি 80 হার্টজ কম্পাঙ্কের পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে। তাহলে খেয়াল করো, পরবর্তী বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি এই পাশে তোমার হচ্ছে টাইমটা আঁকি আর এই পাশে তোমার যদি সে কারেন্ট রাখি, তাহলে আমরা সেটি ইকুয়াল হচ্ছে 1/n। তাহলে আমাদের এখানে t সমান লাগতেছে t/4 সময়। ওকে, তো এখন আমরা এটা যদি কম্পাঙ্কে কনভার্ট করি, তাহলে আমরা এখানে লিখতে পারি t এর জায়গায় আমরা লিখতে পারি 1/f আর সামনে একটা 4, তাহলে 1/4f। তো আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের সময়টা হবে 1/4 ইন্টু আমাদের f এর মান হচ্ছে 80, তাহলে 1/80 বা 1/320। ওকে, তো এটার মান যা আসে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্যালকুলেটরটা তো আমাদের এখানে সময়টা হচ্ছে 3.125 × 10⁻³ সেকেন্ড। তাহলে আমাদের সময়টা হচ্ছে 3.125 × 10⁻³ সেকেন্ড। এতটুকু সময় আমাদের লাগবে। ওকে, তো অনেক সময় একটা জিনিস আমরা খেয়াল করবো, আমাদের এখানে যে সময়টা সেটা সময় মিলি সেকেন্ডে দেওয়া থাকে। তো আমরা যদি মিলি সেকেন্ডে নিয়ে যাই তাহলে এটা হবে 3.125 মিলি সেকেন্ড। আমরা আশা করি বুঝতে পারলাম সবাই। আমাদের এখানে অ্যান্সারটা হবে 3.125 মিলি সেকেন্ড। তাহলে খেয়াল করো, আমাদের প্রথম বলছে যে এখানে দুটি রোধ আমাদের সমান্তরাল সমবায়ে যুক্ত। তো যখনই দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকবে তাদের বিয়োগ পার্থক্যটা একই হবে। আমরা যখনই দেখবো, আমরা যেটা মাথায় রাখবো যে দুটি রোধ যদি আমাদের কাছে কীভাবে থাকে, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, এটা যখন তোমার সমান্তরাল সমবায়ে যুক্ত থাকবে, এখানে তারপর বি প্রান্ত আর এখানে হচ্ছে তোমার এ প্রান্ত, এই দিক থেকে কারেন্ট হচ্ছে পরস্পর। তাহলে এখন আমাদের এই যে দুটা রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত, যখন এই দুটো রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকবে তাদের দুই প্রান্তের বিয়োগ পার্থক্যটা একই হবে। দুই প্রান্তের বিয়োগ পার্থক্যটা একই হবে। তাহলে সমান্তরাল সমবায়ে আমাদের কি থাকে, বিয়োগ পার্থক্য একই থাকে। বিয়োগ পার্থক্য একই থাকে। এবং আমাদের হচ্ছে তারপর হচ্ছে শ্রেণী সমবায়। যদি আমাদের শ্রেণী সমবায় থাকে, শ্রেণী সমবায়ে প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ একই থাকে। এটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো সবাই, যে আমাদের সমান্তরাল সমবায় হচ্ছে বিয়োগ পার্থক্য একই থাকে এবং শ্রেণী সমবায় হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহ একই থাকে। ওকে, তো এখন আমাদের H1 এবং H2 বের করতে হবে। এখন একটু খেয়াল করো যে তোমার H এর সূত্রটা হচ্ছে I² RT, আমরা এভাবে লিখতে পারি। দেন আমরা আবার জানি কি বলতো, P সমান BI লিখতে পারি আমরা। এরপর আমরা কি লিখতে পারি, B সমান আমরা IR, এখানে I² লিখতে পারি, অথবা আমরা চাইলে B²/R লিখতে পারি। এখন যেহেতু তাহলে আমরা এখানে যদি P সমান যেহেতু I²R বা B²/R, আমরা লিখতে পারি F সমান হচ্ছে P × T। তাহলে যেহেতু F সমান P × T, আমরা ধরে নিচ্ছি যে দুটা তারের মধ্যে দিয়ে, আমরা ধরে নিচ্ছি না, আসলে আমাদের দুটা তারের মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে, যেহেতু একই মেইন লোডের সাথে যুক্ত, তার মানে হচ্ছে আমরা বুঝতে পারবো এখানে আমাদের সময়টা হচ্ছে একই। তো আমরা এখান থেকে বলতে পারি যে F সমানুপাতিক P, অর্থাৎ তোমার হচ্ছে আমরা যদি দুটার ক্ষমতাটা বের করি তাহলে হচ্ছে মানে দুটা ক্ষমতা অনুপাত বের করার যে কথা, আমরা বুঝতে পারবো যে তাদের উৎপন্ন তাপের অনুপাত বের করা একই কথা। বুঝা গেছে কথাটা? এখন আমরা আবার দেখতেছি যে P সমান হচ্ছে B²/R। এখন যদি এখানে B কনস্ট্যান্ট করো, আমাদের রো ইকুয়াল হচ্ছে RA/L। যেহেতু আমাদের একই উপাদানের তৈরি, রাইট, একই উপাদানের তৈরি, তাহলে আমাদের দুইটার ক্ষেত্রে রোটা সেম হবে। আপেক্ষিক রোটা আমাদের ডিপেন্ড করে উপাদানের উপরে। তাহলে যেহেতু দুইটারই আমাদের রোটা একই, তাহলে আমি বুঝতে পারলাম যেহেতু দুইটার একই উপাদানের তৈরি, আমাদের রোটা হচ্ছে একই হবে। তো তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে R সমানুপাতিক, আমরা যেটা লিখতে পারি L/A। এখন যেহেতু তার, আমরা এই সমান হচ্ছে কি আমাদের বলতো πr²। এখন আমাদের পাই তো কনস্ট্যান্ট, তো আমরা এখানে বুঝতে পারি যে R সমানুপাতিক হচ্ছে আমাদের L/R²। এখন আমরা R সমানুপাতিক L/R² না লিখে আমরা আবার লিখতে পারি যে R সমানুপাতিক L/D²। বুঝে গেছে? সিমিলারলি ব্যাপারটা হচ্ছে হয়ে গেল আমাদের জন্য। তো আমি এখন এই অংশটা মুছে পেয়ে, এই অংশটা আশা করি তুমি নোট করে নিছো। তাহলে এখন খেয়াল করো, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে R প্রপোর্শনাল টু L/D²। দ্যাট মিনস আমরা বলতে পারি যে R1/R2 সমান হচ্ছে, আমরা বলতে পারি এখানে খেয়াল করো সেটা হবে L1/L2, আবার ইনটু আমরা লিখতে পারি D2/D1, ওকে, হোল স্কয়ার। ওকে,
আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বের করলাম? দেখো L1/L2 আমাদের কি বলছে? R1 রোধের তারের দৈর্ঘ্য ব্যাস R2 রোধের তুলনায় দ্বিগুণ। তার মানে R1 এর দৈর্ঘ্যটা হচ্ছে R2 এর দ্বিগুণ। তার মানে এটা যদি হয় L, এটা হবে 2L। এরপর আমাদের বলা হচ্ছে ব্যাসও দ্বিগুণ। তার মানে আমাদের যদি এটা হয় D, তাহলে এটা হবে 2D। ওকে, এটাই হোল স্কয়ার। ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি 1/2। এটা হচ্ছে আমাদের R1/R2 এর মান। এখন আমরা একটু আগে দেখে আসলাম যে P সমানুপাতিক হচ্ছে তোমার 1/R। তো R1/R2 যে কথা আমরা বলতে পারি যে আমাদের P2/P1 একই কথা। এবং আমি প্রথমে বললাম যে সমানুপাতিক P, দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি H2/H1 সমান হচ্ছে 1/2। দ্যাট মিনস আমরা বলতে পারি H1:H2 সমান হচ্ছে 2:1। আমাদের যে বেগ সমান হচ্ছে আমাদের dr/dt। আমরা যদি এটা ডিফারেন্সিয়েশন করি আমরা পাচ্ছি 2ti, তারপর আমরা এখানে পাচ্ছি প্লাস 2tj, তারপর আমরা এখানে পাচ্ছি তোমার হচ্ছে 2k। তারপর এখন খেয়াল করো আমাদের ত্বরণ হচ্ছে তোমার, আমরা বেগটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো 2t করলে আমরা পাচ্ছি শুধুমাত্র 2i প্লাস 2j। আমাদের ত্বরণের মান বের করতে হবে, তাহলে আমাদের ত্বরণের মানটা হবে √2² প্লাস √2², দ্যাট মিনস 2√2 m/2। আশা করি তোমরা একটু খাতা কলম নিয়ে বসবা, আমার সাথে সাথে তোমরা লিখে ফেলবা। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এটা খুবই সহজ প্রশ্ন, আশা করি এর মধ্যে তোমরা নোট করে নিচ্ছ। আমি তাহলে এটা মুছে ফেলতেছি, প্রশ্নটা মুছে ফেলতেছি। আমাদের পরবর্তী প্রশ্ন, যদি আমাদের কোশ্চেন নাম্বার 3 আমাদের বলা হচ্ছে যে যদি আমাদের Rmax সমান হয় 9.8 মিটার, তাহলে ভূপৃষ্ঠে ফিরে আসার মুহূর্তে আমাদের একটা প্রাসের অনুভূমিক বেগ কত হবে? বের করতে হবে যে ভূপৃষ্ঠে ফিরে আসার মুহূর্তে প্রাসের অনুভূমিক বেগ কত? ওকে, আমাদের বের করতে হবে প্রাসের অনুভূমিক বেগ কত। ঠিক আছে, আমাদের অনুভূমিক পাল্লাটা দেওয়া হচ্ছে, সর্বাধিক অনুভূমিক পাল্লা দেওয়া হয়েছে, আমাদেরকে বের করতে হবে ভূপৃষ্ঠে ফিরে আসার মুহূর্তে তোমার হচ্ছে প্রাসের অনুভূমিক বেগ কত। তাহলে আমাদের কখন প্রাসের পাল্লাটা সর্বোচ্চ হয়? আমাদের থিটা ইকুয়াল যদি কি হয় বলতো 45 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমাদের Rmax হয়। আমরা এটা সবাই জানি মোটামুটি, এবং আমাদের জানি যে আমরা Rmax সমান হচ্ছে v0² / g। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে আমাদের v0² / g এর মান হচ্ছে 9.8। দ্যাট মিনস আমরা পাচ্ছি v0 সমান হচ্ছে 9.8। এখন আমরা তো বুঝে গেলাম আমাদের এখানে থিটা নট কত, 45 ডিগ্রি। আমরা জানি প্লাস এক অক্ষে সমবেগে চলে। প্লাস একটা দ্বিমাত্রিক গতি, একমাত্রিক ত্বরণ, এটা এক অক্ষে সমবেগ চলে, তাহলে আমাদের bx0 অলওয়েজ b0। এবং আমরা জানি b0, আমরা যেটা বলতে পারি যে bx সমান হচ্ছে অলওয়েজ bx0, এবং এই bx0 সমান হচ্ছে অলওয়েজ b0 cos θ0। আমাদের b0 9.8 cos 45 ডিগ্রি 1/√2। তাহলে যা আসে অ্যান্সার আমরা 9.8 /√2 করে দিলাম 6.93। এটা হবে 6.93 m/1। আমাদের গতিশক্তি হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে m - m0 c², রাইট? এবং আমরা জানি m0 সমান হচ্ছে কি, m সমান হচ্ছে m0 √1 - b/c
হোল স্কয়ার এভাবে লিখতে পারি আমরা। আমাদের এই বেগের মানটা বের করতে হবে এখান থেকে। তাহলে আমাদের খেয়াল করো, আমরা এখন বেগটা বের করবো এখান থেকে। তো এখন আমাদেরকে ই কে এর মানটা দেওয়া হয়েছে, বলতে যে এম নট সি স্কয়ার। তো আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের এম নট সি স্কয়ার সমান হচ্ছে এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। বা আমরা বলতে পারি যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 এম নট সি স্কয়ার ইকুয়াল হচ্ছে এম সি স্কয়ার। ওকে, তো এখন তুমি একটা কাজ করতে পারো, দুই পাশ থেকে সি স্কয়ার ক্যান্সেল করে দিতে পারো, আর এখানে পাচ্ছ 2 এম নট, আর তোমার এখানে যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার এম। এখন এই এমটাকে তুমি লিখতে পারো যে এম নট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এখন দুই পাশ থেকে এম নটও ক্যান্সেল করতে পারো, এখানে থেকে 2 আর এখান থেকে 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এবার আমরা যেটা করব সেটা তোমরা বুঝতে পারছো যে আমরা এখানে যা করব সেটা হচ্ছে স্কয়ার করে দিব দুই পাশে। এখানে 4 থাকে, এখানে থাকে 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তো আমরা এখন যেটা পাচ্ছি এখানে সেটা হচ্ছে 4, আর উপরে হচ্ছে তোমার সি স্কয়ার, এখানে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো আমরা এই দিলেই বুঝতে পারছি এখানে হচ্ছে আমাদের 4c স্কয়ার মাইনাস 4b স্কয়ার ইকুয়াল সি স্কয়ার। বা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4b স্কয়ার সমান হচ্ছে 3c স্কয়ার। এবার আমাদের পরবর্তী অংশ সেটা হচ্ছে আমরা পাচ্ছি b সমান হচ্ছে √3/2 শেষ। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, আমাদের একটা স্থির তরঙ্গের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, একটা স্থির তরঙ্গের একটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। আমাদের একটা স্থির তরঙ্গ বলা হচ্ছে এরকম একটা স্থির তরঙ্গ, যেখানে হচ্ছে যে 2 মিটার দৈর্ঘ্যে দুই প্রান্তে দুইটি নিস্পন্দ বিন্দু সহ আমাদের মোট 9টি নিস্পন্দ বিন্দু আছে। 9টি নিস্পন্দ বিন্দু আছে। ওকে, তো আমাদের কাছে মোট 9টি নিস্পন্দ বিন্দু আছে এবং আমাদের কম্পাঙ্ক দেওয়া হয়েছে তরঙ্গের বেগ বের করতে হবে। আমাদেরকে বলা হচ্ছে যে কম্পাঙ্ক যদি কত হয় 330 হার্জ হয়, আমাদেরকে বের করতে হবে যে বেগ সমান 1। এখন আমরা যেটা জানি যে আমাদের যে নিস্পন্দ বিন্দু পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। আমাদের পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান λ/2। তাহলে দুইটি নিস্পন্দ বিন্দু, রাইট, দুইটি। তাহলে এখন আমাদের এনটির জন্য কি হবে? এনটির জন্য হবে n-1 λ/2। পরপর দুইটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2, তাহলে এনটির জন্য হবে n-1 λ/2। এই n-1 λ/2 এর মানটা এখানে হচ্ছে 2 মিটার এবং আমাদের এখানে n এর মানটা হচ্ছে 9। তার মানে আমরা বুঝতেছিলাম যে এখানে 8 λ/2 সমান হচ্ছে 2। আমরা বুঝলাম যে 4 λ/2 ইকুয়াল হচ্ছে 2, বা আমরা বুঝতেছি ল্যামডা সমান হচ্ছে কত বলতো? হাফ। তাই ল্যামডা সমান যদি হাফ হয়, আমরা জানি যে বি সমান হচ্ছে অ্যাপ ল্যামডা, তো 330 ইন্টু হাফ, তাহলে এটা আসে 150, দেন হচ্ছে 165 ms ইনভার্স 1। 1 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিংকে 1 সেন্টিমিটার না 0.1 মিটার সংকুচিত করা হলো। ওকে, আমাদের এটা এবং এই অবস্থায় স্প্রিংয়ের বিভব শক্তি কত? আমাদের বের করতে হবে যে স্প্রিংয়ের বিভব শক্তি কত। এই অবস্থায় স্প্রিংয়ের বিভব শক্তি কত? তো আমি এটা মুছে ফেলতেছি, আশা করি তোমরা নোট করে ফেলছো এই মুহূর্তে।
তাহলে খেয়াল করো, আমাদের স্প্রিংয়ের বিভব শক্তি বের করতে হবে। বিভব শক্তি সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, একদম সিম্পল সূত্র এটা, হাফ ইন্টু 1 ইন্টু 0.1 স্কোয়ার বা ইন্টু 0.01, তো যেটা আসছে এটাকে বলে কত, 0.005 জুল। তো এরপরে কোশ্চেনটা আমরা যেটা দেখবো সেটা এখান থেকেই, যদি আমাদেরকে সাপোজ এখানে যদি কি করতে হয়, ধরো আমি বললাম যে সেম এটার উপর আরেকটা কোশ্চেন করতে পারি, টপিক একই। তো কোশ্চেন নাম্বার 8টা আমাদের সেম অলরেডি। সেখানে বলা হচ্ছে যে তোমার যদি তোমার বিস্তার যদি কি হয়, বিস্তার যদি তোমার x হয় এবং তোমার যদি শক্তি যদি হয় E, তাহলে বিস্তার দ্বিগুণ কি বলবো, শক্তি দ্বিগুণ করতে বিস্তার কি হইতে হবে, শক্তি দ্বিগুণ করতে বিস্তারের কিরূপ পরিবর্তন করতে হবে। একটা এখানে আসলে দুইটা সাইজ, একটা হচ্ছে তোমার দ্বিগুণ আর একটা হচ্ছে 3 গুণ। তো আমি দ্বিগুণের জন্য করে দিচ্ছি, 3 গুণ তো একই রকমই হবে, বুঝতেছো। তো আমাদের করতে হবে কিরূপ পরিবর্তন করতে হবে, ওকে। তাহলে খেয়াল করো, এখন আমরা এখান থেকে একটু আগে দেখে আসলাম যে আমাদের ইউ সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, বা আমরা লিখতে পারি ই সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তো যেহেতু একই স্প্রিং আমরা লিখতে পারি সমানুপাতিক হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে খুব সহজে লিখতে পারতেছি E2 ডিভাইড বাই E1 সমান হচ্ছে x2 ডিভাইড বাই x1 হোল স্কোয়ার, বা আমরা লিখতে পারি যে x2 ডিভাইড বাই x1 সমান হচ্ছে রুট ওভার তোমার হচ্ছে E2 ডিভাইড বাই E1, ওকে। তো আমরা বুঝে গেলাম যে এখানে আমাদের x2টা হবে, আমাদের দ্বিগুণ করতেছি আমরা, তাহলে হচ্ছে √2 x1, অর্থাৎ √2 গুণ করতে হবে, তাহলে 3 গুণের জন্য, তার মানে শক্তি যদি n গুণ হয়, শক্তি n গুণ হলে বিভব শক্তি আর কি, শক্তি n গুণ হলে আমাদের বিস্তার হবে √n গুণ। শেষ কথা হচ্ছে এটা, শক্তি n গুণ হলে বিস্তার হবে √n গুণ। নাম্বার 9, আমি আসলে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি, যেগুলো কথার প্রশ্ন মুখস্থ টাইপ, এবং সেগুলো দেখতেছি না, সেগুলো তোমরা দেখে নিও। আমি শুধুমাত্র যেগুলো করলে তোমরা হয়তো কিছু শিখতে পারবা, আমি সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি, বেসিক্যালি গাণিতিক প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতেছি। তো আমাদের এখানে একটা দেওয়া হয়েছে যে আমাদের একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া হয়েছে, 0.2 sin 3 পাই ডিভাইড বাই 1000 হচ্ছে x মাইনাস 18 পাই t, ওকে। তো আমাদেরকে এখান থেকে বের করতে হবে যে আমাদের বেগ কত এবং কম্পাঙ্ক কত। এখান থেকে আমাদের বের করতে হবে বেগ কত এবং হচ্ছে কম্পাঙ্ক কত, সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমি এখানে তোমাদের একটা শর্টকাট টেকনিক বলি, যখনই তোমার এরকম বেগ বের করতে বলবে, তুমি জাস্ট যেটা মাথায় রাখবা, বেগ সমান হচ্ছে টি এর সহগ বা এক্স এর সহগ। অলওয়েজ একটা জিনিস মনে রাখবো আমরা, বেগ সমান হচ্ছে পরম মান থাকবে অবশ্যই, সেটা হচ্ছে টি এর সহগ ডিভাইড বাই এক্স এর সহগ, ওকে। টি এর সহগ বা এক্স এর সহগ, তো এখানে টি এর সহগ হচ্ছে 18 পাই আর এক্স এর সহগ হচ্ছে তোমার 3 পাই ডিভাইড বাই 1000, পাই পাই কাটা যাবে, তাহলে এখানে আসবে 18 ইন্টু 1000 ডিভাইড বাই 3, তার মানে হচ্ছে 600 m/1। দেখতে হচ্ছে 600 m/1। এবার এটাকে তুমি কি করবা, y ইকুয়াল a 2 sin তারপর হচ্ছে সরি 2 পাই বাই ল্যামডা bt মাইনাস x, এটার সাথে কম্পেয়ার করলে তোমরা কি পেয়ে যাবে এখান থেকে বলো তো, কম্পাঙ্কটা পেয়ে যাবা, নিজেরা করে নিও। কুণ্ডলিতে চৌম্বক প্লাসে দুটা মান, একটা ছিল তোমার π1 0.03 ওয়েবার, এরপর এটাকে চেঞ্জ করে আমরা করতেছি যে 0.02 পাই ওয়েবার। তো আমাদেরকে বের করতে হবে ইএমএফ কত,
ই কত সেটা বের করবো আমরা। তাহলে আমাদের কত সেকেন্ডের সময় ব্যবধান কত, এখানে সময় ব্যবধান হচ্ছে তোমার 0.02 সেকেন্ড, সময় ব্যবধান 0.02 সেকেন্ড সময় ব্যবধান। ওকে, তো আমরা এখন এখান থেকে কি করব, আমাদের আদিষ্ট তড়িৎচালক শক্তিটা বের করবো। এটা ফ্যারাডের দ্বিতীয় সূত্র, আমরা জানি E সমান মাইনাস, এখানে একটা n থাকবে, π2 মাইনাস π1 ডিভাইড বাই হচ্ছে dt। তাহলে n হচ্ছে 50 ইন্টু আমাদের ফ্লাক্সের পরিবর্তন কত, 0.025 মাইনাস 0.03 ডিভাইড বাই 0.02 সেকেন্ড। এটা অ্যান্সারটা আসবে আমাদের 12.5 ভোল্ট। এখানে আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে এই অঙ্কটা আসছে যে 50 ভাগ বিশিষ্ট একটি কুণ্ডলীতে 0.02 সেকেন্ডে চৌম্বক প্লাস 0.03 ওয়েবার থেকে 0.025 ওয়েবারে পরিণত হলো, কুণ্ডলীতে আবিষ্ট ইএমএফ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে।